তাহলে এটা সেট নাম্বার কত আছে, সেট নাম্বার মে সেট 2 রয়েছে। তো এখানে ট্রানজেকশন হচ্ছে XYZ আর PQR এর মধ্যে। তো XYZ এখানে একটা চেক পেয়েছে 1,56,000-এর চেক PQR এর কাছ থেকে। 2 মেতে পেয়েছে, চেক নাম্বার দেওয়া রয়েছে, চেকের ডেট দেওয়া রয়েছে আর বিল নাম্বার দেওয়া রয়েছে। তো আমাকে ফিল আপ করতে হবে, এক্সেলে গিয়ে দেখতে হবে প্রথম ডকুমেন্ট কি আছে। আমি দেখতে পেলাম যে প্রথম ডকুমেন্ট রয়েছে চেক। এবার দেখতে হবে যে আমরা দেখে নিয়েছি চেক পেয়েছে PQR, তাহলে এই চেকটা কার বিহাফে ফিল আপ হবে? অবভিয়াসলি হ্যাঁ সরি, চেক পেয়েছে XYZ, তো অবভিয়াসলি কে ফিল আপ করবে? PQR ফিল আপ করবে। তাছাড়াও তুমি একটা ইন্ডিকেশন দেখে বুঝে নিতে পারো যে PQR নিচে লেখা রয়েছে, তার মানে PQRই ফিল আপ করবে, PQR এর বিহাফেই তোমাকে ফিল আপ করতে হবে। তো PQR কাকে দিচ্ছে? XYZ কে, XYZ লিমিটেড। তো কোন ডেটে দিচ্ছে তুমি এখনই দেখে নিলে, 2 মেতে, 2 মেতে দিচ্ছে। 2 মেতে দিচ্ছে, কিন্তু চেকের ডেট কি আছে? 1/5/2019। তাহলে চেকের ডেট যেটা আছে সেটাকে কনসিডার করতে হবে, কোন ডেটে দিচ্ছে দেখার দরকার নেই। তুমি যখন চেকের ডেট লিখছো, চেকের ডেট লিখছো, তখন যেই ডেটটা বলে দেওয়া রয়েছে সেই ডেটটা লিখতে হবে। ও পরে দিতে পারে, ধরো 2 দিন আগে চেকের ডেট লিখে দিয়েছে কিন্তু আজকে দিচ্ছে, তো চেক 3 মাসের বাউন্স নয়, চেক যদি 3 মাসের মধ্যে না দিতে মানে প্রেজেন্ট করো তাহলে আর টাকা পাবে না। ভ্যালিডিটি পিরিয়ড, বাউন্স না, ভ্যালিডিটি পিরিয়ড চেকের 3 মাস। হ্যাঁ, চেক বাউন্স হয়ে যায় সাফিসিয়েন্ট টাকা না থাকলে, কোনো এরর মিস্টেক থাকলে, ঠিক আছে, ওভার রাইটিং থাকলে, অনেক কারণে হতে পারে, বাউন্স হতে পারে। তো এখানে যেটা রয়েছে যে চেকে যে ডেটটা মেনশন রয়েছে সেটা হচ্ছে 1 তারিখ, কিন্তু দিয়েছে 2 তারিখ। তাহলে তুমি যেহেতু PQR এর বিহাফে ফিল আপ করছো, PQR বিহাফে ফিল আপ করছো, তাহলে তোমাকে 1 তারিখে মেনশন করতে হবে, কারণ সে তো বলেই দিয়েছে যে আমি 1 তারিখে চেকের যে ডেট এটা 1 তারিখ রয়েছে। তাহলে 2 তারিখের রিলিভেন্স কখন আসবে? 2 তারিখের ম্যাটারটা কখন আসবে? 2 তারিখে এন্ট্রি হবে। হ্যাঁ, জার্নাল এন্ট্রিতে 2 তারিখে হবে, জার্নাল এন্ট্রি 2 তারিখের হবে, কিন্তু চেকের ডেট হবে 1 তারিখ। বুঝতে পারলে? 2 তারিখে রিসিভ করেছো, তার মানে জার্নাল এন্ট্রি হবে 2 তারিখে, কিন্তু চেকে ডেট মেনশন করতে হবে 1 তারিখ। আচ্ছা, তাহলে কত টাকা রিসিভ করেছে বলছে? 1,56,000। তাহলে ₹1,56,000। তাহলে ₹56,000। আচ্ছা, 1,56,000। আর কিছু এখানে অনলি লিখে দাও, সিকিউরিটি পারপাসে অনলি লেখা হয়, তাকি এর পেছনে কেউ কোনো ওয়ার্ড জুড়তে না পারে। তুমি লিখতে পারো কি 1,50,900 করে দিতে পারে কেউ। তুমি ধরো কাউকে চেক দিলে, তুমি যদি অনলি লিখে না দাও তাহলে সে ওর পরে আরো কিছু লিখে দিতে পারে, আর এখানে ধরো 0 আছে, 9 করে দিতে পারে টেনে। তো সেই জন্য অনলি লেখা হয় সিকিউরিটি পারপাসে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চেক রিসিভের এন্ট্রি করে নিয়েছি, সরি এন্ট্রি নয়, তোমার ফিল আপ করে, চেক ফিল আপ হয়ে গিয়েছে। এরপরে আমরা জার্নালে চলে যাব, সাথে সাথে জার্নালও করে নেবে, তাতে কাজ শেষ হয়ে যাবে। তো 2 তারিখে জার্নাল হবে, 2/5। চেক রিসিভ করেছো, জার্নাল এন্ট্রি হবে, তার আগে দেখে নিতে হবে চেকটা কি তুমি সেম ডেটে জমা করেছো না ক্যাশ হিসাবে রেখে দিয়েছো। তার জন্য তোমাকে কোশ্চেন পেপারে যেতে হবে। ক তারিখে জমা করেছো? 3 তারিখে। তার মানে ওটাকে তুমি এখন ক্যাশ হিসাবেই রেখেছো। তাহলে এন্ট্রি করার আগে তোমাকে দেখে নিতে হবে যে সেটা জমা হয়েছে কি ওই ডেটে। কিছু না বলা থাকে তাহলে ব্যাংক, কিছু না বলা থাকলে
তাহলে ওই ডেটে জমা হয়ে গেছে, ব্যাংক করবে। আর যদি বলে দেওয়া থাকে তাহলে এখন ক্যাশ হিসাবেই রাখতে হবে। এখানে যেহেতু বলেছে পরের ডেটে জমা হয়েছে, তাহলে ওই ডেটে তুমি ক্যাশ হিসাবেই রাখবে। তাহলে XYZ এর বইতে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু PQR লিমিটেড। আচ্ছা, এখানে কি অ্যাডভান্স হিসাবে রিসিভ করেছিল না কি পারপাসে রিসিভ করেছে বলেছে কি? কিছু বলেনি। তাছাড়াও বলে দিয়েছে বিলের এগেনস্টে, তার মানে সেল হয়েছিল, এর আগে সেল হয়েছিল। কিন্তু আমাদের সেলের এন্ট্রি করার দরকার হবে না, যেইখান থেকে বলা রয়েছে সেখান থেকেই আমরা করব। বলা রয়েছে ক্যাশ রিসিভ হয়েছে, চেক রিসিভ হয়েছে, তো আমরা চেকের এন্ট্রি করব। তার আগে কি হয়েছে সেটা দেখার দরকার নেই, কিন্তু আমরা নলেজ পারপাসে দেখে নিলাম যে বিলের এগেনস্টে রিসিভ হয়েছে, তার মানে সেল করা হয়েছে পিকিউআর। বিল নাম্বারটা এখানে লাগবে না, এরপরে যে ডকুমেন্ট রয়েছে রিসিপ্ট কপি দিতে হবে। পিকিউআর যে চেক দিল, পিকিউআর কে তো রিসিপ্ট কপি দিতে হবে, তাতে লাগবে, এখন লাগবে না। এই পজিশনে লাগছে না, জার্নাল এন্ট্রিতে লাগছে না। তাহলে বিং চেক, চেক না করে অ্যামাউন্ট রিসিভ থ্রু চেক, অ্যামাউন্ট রিসিভ থ্রু চেক করবে। অ্যামাউন্ট রিসিভড থ্রু চেক ফ্রম PQR লিমিটেড 1,56,000 1,56,000 কমপ্লিট। এর বিহাফে PQR এর বিহাফে XYZ অ্যাকাউন্ট ডেবিট। এর কাছে অলওয়েজ ব্যাংক হবে। কোন ব্যাংকের চেক বলেছে কি? বলেনি, তাহলে নর্মাল ব্যাংক, অনলি ব্যাংক। যদি ব্যাংকের নাম বলে দিত, আচ্ছা এখানে চেক দেখে বুঝে নিতে হবে, চেক দেখে বুঝে নাও যে কোন ব্যাংকের চেক, চেক দেখে বুঝে নিতে পারো। চেক দেখে বোঝা গেল কি পিকিউআর যে চেকটা দিয়েছে সেটা ওয়েলথি ব্যাংকের চেক, তার মানে তার ওয়েলথি ব্যাংকই ক্রেডিট হবে, ওয়েলথি ব্যাংকই ক্রেডিট হবে, তাই তো? ওয়েলথি ব্যাংক ক্রেডিট করো 1,56,000 being amount paid through by check or through check by to XYZ লিমিটেড। ঠিক আছে, তাহলে আমরা চেক নিয়েছি, সাথে সাথে আমরা জার্নাল এন্ট্রি করে দিয়েছি। জার্নাল এন্ট্রি করার সময় আমাকে মনে রাখতে হয়েছে যে চেকটা কি সেম ডেটে জমা হয়েছে কি হয়নি, হয়নি বলে আমরা ক্যাশ হিসাবেই রেখেছি। ঠিক আছে, হ্যাঁ 2 তারিখ। কেন 1 তারিখ হবে? ও 2 তারিখে দিয়েছে, তুমি যদি চেকে ডেট লিখে নিজের পকেটেই রেখে দাও, তার মানে কি সেটা হয়ে গেল পেমেন্ট? যেই ডেটে দেবে সেই ডেটে তোমার পেমেন্ট হলো। সেই কারণে 2 তারিখে পেমেন্টের এন্ট্রি হবে। কার বিহাফে? পিকিউআর এর বিহাফে। আচ্ছা, এরপরে এসে যাও, চেকের পরে কি আছে? মানি রিসিপ্ট। মানি রিসিপ্ট রয়েছে কি কারণে? এই যে চেকটা রিসিভ করেছো, কাকে দিতে হবে মানি রিসিপ্ট? পিকিউআর কে, চেক রিসিভের কারণে পেমেন্টের রিসিপ্ট। তাহলে পিকিউআর কে দিচ্ছে কে? XYZ দিচ্ছে। তাহলে নাম লিখবে। আচ্ছা, তার আগে যে কোনো ডকুমেন্টের নাম্বার থাকে বলেছি, রিসিপ্টের RN লিখে দাও, রিসিপ্টের RN লিখে দাও, 01 করে দাও, 2019-20 করে দাও। ঠিক আছে, নাম্বার হয়ে গেল। কোন ডেটে? তুমি নিশ্চয়ই অবভিয়াসলি কোনো ডকুমেন্টের নাম্বার থাকবে না, এগুলো ডকুমেন্টের নাম্বার বলে দেবে না, তোমার যখন সফটওয়্যার থেকে বেরোচ্ছে তখন তো তুমি অটোমেটিক জেনারেট করে দেবে, তো অবভিয়াসলি তোমাকে নিজের থেকে দিতে হবে। ঠিক আছে, আর যে কোনো দিতে পারো, যে কোনো দিতে পারো, নাম্বার যে কোনো হতে পারে। আমি রিসিপ্টের জন্য RN দিয়ে দিলাম, তুমি যে কোনো ফরম্যাটে দিতে পারো, কিন্তু রিসিপ্টের জন্য RN দিয়ে দিলাম। ডেট, তাহলে যেই ডেটে আমরা চেক রিসিভ করেছি, আমরা অবভিয়াসলি সেই ডেটেই রিসিপ্ট কপি দেবো, কিছু না বলা থাকলে, ইন দ্য অ্যাবসেন্স অফ ইনফরমেশন। তো আমরা 2 তারিখেই চেক রিসিভ করেছি, তো 2 তারিখেই আমরা রিসিপ্ট কপি দিচ্ছি।
কার কাছ থেকে চেক রিসিভ করেছি? পিকিউআর। আচ্ছা, চেক নাম্বার কি রয়েছে? চেক নাম্বার মেনশন করা রয়েছে, তোমার যেটা কোশ্চেনে মেনশন করা রয়েছে সেটার উপরে বেশি ফোকাস করো। যদি কোশ্চেনে মেনশন না করা থাকে তাহলে ওখানে যেটা রয়েছে সেটাতে ফোকাস করবে। তোমার যেহেতু কোশ্চেনে মেনশন করা রয়েছে 638, সেটাই তাহলে তুমি নেবে। ডেট কি আছে? 1 তারিখ তো বলেই দিয়েছি। 19। কোন ব্যাংকের চেক? ড্রনন বলতে ওয়েলথি ব্যাংকের চেক। তাহলে তুমি কি করছো? রিসিপ্ট কপি ইস্যু করছো। কত টাকার? 1,56,000 অনলি। আচ্ছা, তাহলে বিল নাম্বার কোন বিলের এগেনস্টে টাকাটা রিসিভ করলে? কোন বিলের এগেনস্টে রিসিভ করলে? এই যে বিল নাম্বার দেওয়া আছে INV 011, হ্যাঁ INV 011 1920, এই বিলের এগেনস্টে তুমি মানিটা রিসিভ করলে, মানে চেকটা রিসিভ করলে। হ্যাঁ, ডেট দিতে পারবে না, ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে না। যে যদি ওই বিলটা থাকতো তখন তো ওটা, হ্যাঁ সেই বিল থেকে, যদি বিল থাকতো সেই বিল থেকে তুমি ডেট দেখে নিতে। এখানে তো বিলের নাম্বারটা রয়েছে, বিলের ডেট নেই, তো আমরা কিছু লিখতে পারবো না, ব্ল্যাঙ্ক রেখে দেবো। অ্যামাউন্ট অ্যামাউন্ট কিছু বলা নেই বলে আমরা ধরেই নেবো যে 1,56,000-এরই বিল ছিল, ওটাই পেমেন্ট হয়ে গেছে। যদি বলা থাকতো স্যার যে আগে কিছু পেমেন্ট হয়েছে এখন কিছু পেমেন্ট হচ্ছে, তখন তো তখন কি অ্যাডভান্স না না, তোমার ফুল সেটেলমেন্ট এইখানে বলেছে দেখো, ফুল পেমেন্ট পার্ট পেমেন্ট, এখানে কিছু বলা নেই, তাহলে তুমি ফুল পেমেন্ট পার্ট পেমেন্ট কেটে দিতে পারো, পার্ট। আর যদি ফুল হয় পার্ট হয় তাহলে ফুল কেটে দেবে, ঠিক আছে। ফুল পেমেন্ট না পার্ট পেমেন্ট এখানে কিছু বলা নেই, ধরে নিলাম, অ্যাজিউম করে নিতে হবে ফুল পেমেন্ট, ওখানে বলা থাকলে তুমি সেইভাবে কাজ করবে। না না, আর কিছু করতে হবে না, আগের আর অন্য কিছু করতে হবে না। এবার ধরো ডিসকাউন্টের কেস আছে, সাপোজ বিলের ভ্যালু আছে 56,000, 1,56,000, সাপোজ 1,56,500 রয়েছে, কিন্তু 500 টাকা তুমি কম দিচ্ছ, ওকে ছেড়ে দিচ্ছ, কম টাকার চেক নিচ্ছ, তাহলে এখানে লেস ডিসকাউন্ট লিখতে হবে, লেস ডিসকাউন্ট বলে এখানে 500 টাকা লিখতে হবে। তো এই সিচুয়েশনে আমাদের কিছুই নেই, এসব করার দরকার হবে না। তাহলে এখানে তুমি পেয়েছো চেক 1,56,000 আর বিলের ভ্যালুও 1,56,000, পেয়েছো 1,56,000, বিলের ভ্যালুও 1,56,000। পেয়েছো 1,56,000, বিলের ভ্যালু 1,56,000, কোনো অসুবিধা নেই। এরপরে এসে যাও, হ্যাঁ ওটা কমপ্লিট হয়ে গেছে, আর কোনো বাকি তো নেই, সব তো ফিল আপ করে দিয়েছি। আচ্ছা, এখানে 600-830 যেটা ছিল ডিলিট হয়ে গেছে, ওয়েলথি ব্যাংক, ঠিক আছে। আচ্ছা, জার্নাল হবে না এর জন্য? এর জন্য কি জার্নাল হবে? কিছুই হবে না, ওই চেকের রিসিভের সময় যা জার্নাল হওয়ার হয়ে গেছে। আচ্ছা, 3 তারিখের কেসে এসে যাও, 3 তারিখে জমা হয়েছে, 3 তারিখে জমা হচ্ছে ব্যাংকে, তো ব্যাংকে জমা করছো তার আগে তুমি ডিপোজিট স্লিপ ফিল আপ করে নাও, ডিএস রয়েছে, ডিপোজিট স্লিপ, জমা করতে গিয়েছো ব্যাংকে, ডিপোজিট স্লিপ কার বিহাফে? XYZ এর বিহাফে ফিল আপ করতে হবে। কোন ব্যাংকে জমা করছো? ওয়েলথি ব্যাংকের কোন ব্রাঞ্চে? কলকাতা মেন, ওই সাইডে যেটা লেখা রয়েছে কপি পেস্ট করে দেবে, কলকাতা মেন ব্রামেন্ট রোড। কবে জমা করছো? 3/5/19, তাহলে সেম ডেট। অ্যাকাউন্ট নাম্বার কি আছে, কিছু বলা আছে? 1520 দিয়ে চালু রয়েছে, তো তুমি চালু করে দাও 1520 দিয়ে, তারপরে তুমি টাইপ করবে, তো এদিকেও 1520 টাইপ করবে। কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে? ওডিতে টিক দিয়ে দাও, ওভারড্রাফট অ্যাকাউন্ট। আচ্ছা, তাহলে নাম কি আছে, কে জমা করছে? XYZ তার নিজের অ্যাকাউন্টে জমা করবে না অন্যের অ্যাকাউন্টে জমা করবে? XYZ নিজের অ্যাকাউন্টে জমা করবে। প্যান নাম্বার নেই? নেই।
ব্যাংক জিজ্ঞেস করছে তুমি কি জমা করতে এসেছো, চেক লিখবে। এদিকেও দিতে হবে যে তুমি যে চেকটা জমা করতে এসেছো তার নাম্বার কি আছে, নাম্বার আমরা দেখেছিলাম, দেখে নেবে 600830। আর কোন ব্রাঞ্চের চেক ছিল, চেকে গিয়ে তুমি দেখে নিতে পারো এনএস রোড ব্রাঞ্চের চেক ছিল, দেখতে পাচ্ছ না, এনএস রোড। আর কোন ব্যাংকের, ওয়েলদি ব্যাংকের চেক। ডেট ওই চেকের ডেট, হ্যাঁ এখানে এই রোতে যা দিবে সবই চেকের, চেকের ডেট, চেক নাম্বার, কোন ব্রাঞ্চের চেক, কোন ব্যাংকের চেক, সব। এরপরে আর কিছু রইলো, আচ্ছা চেক তো জমা করতে এসেছো, কত টাকার চেক জমা করতে এসেছো, 1,56,000, টোটাল 1,56,000। ওয়ার্ডসে লিখতে হবে 1,56,000। 1,50,000 অনলি লিখে নেবে। এদিকেও 1,00,000, কি হলো 50,000 অনলি, 56 আছে না, 50, আচ্ছা 56 আছে, 1,56,000 অনলি। এদিকে কোন জায়গাতে টাকা লিখবে, এখানে যেহেতু ক্যাশ ডিপোজিটে রয়েছে তবুও তোমাকে তো লিখতে হবে বুথ সাইডে লিখতে হবে, কিছু না কিছু লিখতে হবে। তো এখানে 1,56,000, তাহলে টোটালে লিখে দাও 1,56,000। ঠিক আছে, আর কিছু লেখার দরকার নেই। তাহলে পুরো কমপ্লিট হয়ে গেছে ফিল। তাহলে চেক জমা করেছো, এন্ট্রি করবে কার বিহাফে, XYZ এর বিহাফে। কোন ব্যাংকে জমা হয়েছে কিছু বলা আছে, তাহলে জমা হয়েছে ওয়েলথি ব্যাংক ওডি অ্যাকাউন্ট। অনেক ধরনের অ্যাকাউন্ট থাকতে পারে, ওডি কি সিসি কি সেভিংস সেটা মেনশন করতে হবে। কবে জমা হয়েছে, 3 তারিখে। কত টাকা জমা হয়েছে, 1,56,000। টু কি হবে, ক্যাশ হবে, ক্যাশ হিসাবে রাখা ছিল না, বিং চেক ডিপোজিটেড ইনটু ব্যাংক। এরপরে কি আছে দেখে নাও, 5 তারিখে কি হয়েছে, ক্যান্সেল চেক দিয়েছো, কাকে ক্যান্সেল চেক দিয়েছো, ক্যান্সেল চেক কেন দেওয়া হয় বলো, ক্যান্সেল, হ্যাঁ চেক ক্যান্সেল চেক দেওয়া হয় ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়ার জন্য। তুমি কাকে দিয়েছো, বাজাজ ফাইন্যান্স, কি বাজাজ ফাইন্যান্সের নাম লেখার দরকার আছে, দরকারই নেই। তাহলে এটা তো তোমার ইভেন্ট হবে, কোনো ট্রানজেকশন নয়। আর ইভেন্ট হওয়া মানে জার্নাল এন্ট্রি করার দরকার হবে না, ইভেন্ট হওয়া মানে জার্নাল এন্ট্রি করার দরকার হবে না। যে ইভেন্টটা হয়েছে সেটা তুমি ফুলফিল করে দাও, ক্যান্সেল চেক করে হয়েছে মানে ক্যান্সেল চেক দেওয়া হয়েছে, তাহলে এখানে তোমার কাজ হচ্ছে চেকটা ক্যান্সেল করে দেওয়া, ওটাই কাজ। চেক ক্যান্সেল করবে কি করে দেখে নাও, চেক নাম্বার 2 আছে ক্যান্সেল করার জন্য। তো তোমাকে, না বাজাজ ফাইন্যান্স নাও লিখলেও চলবে, তুমি লিখতে পারো কোনো অসুবিধা নেই, নাও লিখলেও চলবে, এখানে লিখতে হবে ক্যান্সেলড, ক্যাপিটালে লিখবে। আর তোমরা সুমন স্যারের কাছে শিখে নেবে কিভাবে ইনসার্ট করে, কিভাবে বক্স ইনসার্ট করে লিখতে হয়। হ্যাঁ হ্যাঁ, ক্যান্সেলটা তো লিখতে হবে, এভাবে লিখতে হবে তো ক্যান্সেল। আরে সেই আগের দিন যেটা বললাম ওইটা কি বড় করা যাবে সবগুলো একটা, কিন্তু ওইটা কি, এটা তো দেখানো লেখা, হ্যাঁ রোটেট করে দেবে, মনে নেই, শিখে নেবে, ঠিক আছে। সাইজটা বাড়িয়ে করলে আগের দিন করলে যে, আচ্ছা এটা বুঝতে পেরেছো, ওটা টেকনিক্যাল কাজ রয়েছে। আচ্ছা আর একটা তাহলে কি আছে দেখে নাও, এটা হলে শেষ হয়ে যাবে।
সাত তারিখে কি হয়েছে? টায়ার ফুল টায়ার কিনেছে কি জন্য? অফিসে ইউজের জন্য। যেই মোটর কারটা অফিসে ইউজ হয় সেই মোটর কারের জন্য ওল্ড টায়ার কিনেছে, ঠিক আছে? সরি, ওল্ড টায়ার রিপ্লেস করেছে নিউ টায়ার কিনে। নতুন টায়ারের দাম কত? 3,450। তাহলে নিউ টায়ারের দাম হচ্ছে 3,450। এটা কি বলবে? রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স বলবে। তো ডেবিট ভাউচার রয়েছে ডকুমেন্ট হিসাবে, খরচা হলে কি বলবো আমরা? ডেবিট ভাউচার। তার জন্য ডেবিট ভাউচার, খরচা হলে তার জন্য ডেবিট ভাউচার। তো কার থ্রু দিয়ে হয়েছে বলেছে কি যে এই পার্সন গিয়েছিল, সারিয়ে নিয়ে এসেছে, টায়ার রিপ্লেস করে নিয়ে এসেছে? তাহলে আমরা এখানে কিছুই লিখতে পারলাম না। পেই বা রিসিভার মানে কার থ্রু দিয়ে হয়েছে? না না, পেই বলতে যাকে পে করো, রিসিভার বলতে যে রিসিভ করে, সেই একই সেন্স বোঝাচ্ছে। পেই বলতে যে ওই টাকাটা পাচ্ছে, রিসিভার বলতে যে তোমার কাছ থেকে টাকাটা নিয়েছে। তুমি যদি দোকানদারকে দিয়ে ডাইরেক্টলি দাও তাহলে সে পেই হয়ে গেল, বা কারোর থ্রু দিয়ে করেছো সে রিসিভার হলো, সে গিয়ে পে করলো। তার মানে যার থ্রু দিয়ে হয়েছে তার সাইন করাতে পারো, বা যার দোকানদার রয়েছে তার সাইন করো। দোকানদার তো করবে না, সে কেন করতে যাবে? কিন্তু তুমি যার থ্রু দিয়ে করিয়েছো, কেউ তো যাবে কাজ করাতে, তার থ্রু দিয়ে হবে, তাকে দিয়ে সাইন করে নিতে পারে। তো তাই নাম হবে। তো অ্যাকাউন্টের নাম কি হবে? রিপেয়ার মেনটেন্যান্স অ্যাকাউন্ট। কত টাকার? 3,450। ডেট কি আছে? 7 তারিখ। 3,450 ইন রেসপেক্ট অফ নিউ টায়ার TIRE টায়ার অফ মোটর কার, তাই তো? মোটর কার। এখানে তোমাকে ডিটেলটা দিতে হবে যে খরচাটা কিসের, ফর নিউ টায়ার অফ মোটর কার। কিসে পেমেন্ট হয়েছে? ক্যাশে পেমেন্ট হয়েছে। চেক হলে এগুলো ফিল আপ করতে হতো, চেক হলে এত কিছু ফিল আপ করতে হতো। তো ক্যাশটাতে টিক চিহ্ন লাগাবে, আর কিছু করতে হবে না। এবার এদিকে নিচে লিখতে হবে 3,400, তাহলে লিখে নেবে, ঠিক আছে? জার্নাল এন্ট্রি কি হবে বলো? জার্নাল এন্ট্রি কার অ্যাকাউন্টে, কার বইতে করবে? XYZ এর বইতে করবে। 7 তারিখ। রিপেয়ার মেনটেন্যান্স ডেবিট টু মোটর কার। রিপেয়ার মেনটেন্যান্স অ্যাকাউন্ট ডেবিট টু মোটর কার। কেন? আরে ক্যাশ, কি মোটর কার করছো? রিপেয়ার মেনটেন্যান্স খরচাটা তো তুমি রিপেয়ার মেনটেন্যান্সে দেখাবে। রিপেয়ার পারপাসে হচ্ছে, মেনটেন্যান্স পারপাসে হচ্ছে, রিপেয়ার মেনটেন্যান্স ডেবিট টু ক্যাশ। এখানে মোটর কার কেন আসবে? আমি বলেছিলাম যে কোনো অ্যাসেটের ভ্যালু তখনই বাড়ে যদি তার পাশাপাশি এমন খরচা করো যদি তার এফিসিয়েন্সি বাড়িয়ে দেয়, তার আর্নিং ক্যাপাসিটি বাড়িয়ে দেয়, তখন আমরা সেই অ্যাসেটটাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলি, আর তার ভ্যালুকে আমরা অ্যাসেটের সাথে জুড়ে দিই। কিন্তু এখানে তো মেনটেন হচ্ছে, তার মানে মেনটেনেন্স অ্যাকাউন্ট ডেবিট হবে। 2,000 টাকা না কত? 3,400। 3,450 ব্যাকেটে লিখবেন, আর কিছু নেই। তাহলে বুঝতে পারলে। চলো।